আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে ঐকমত্য কমিশন। জাতীয় সনদ প্রস্তুতের পর ঘোষণা হবে ভোটের রোডম্যাপ। কমিটমেন্টটা যেহেতু আছে তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐকমত্যে পৌঁছবে তত দ্রুত জাতীয় সনদ এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে আশা করি। জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বিবিসির পডকাস্টে জানালেন ফলকার তুর্ক, সংস্থার পদক্ষেপে এসেছে পরিবর্তন। রাজধানীতে চড়া দামেই বিক্রি হচ্ছে বেগুন, শসা ও লেবু। বাজারে কাটেনি ভোজ্য তেলের সংকট। তেলটা আসবে বলে আমরা অপেক্ষা ছিলাম, কিন্তু তেলটা দেয় নাই। কোম্পানি এবং ডিলার এই দুজনের ভিতরেই সিন্ডিকেটটা আটকে রয়েছে। লেবুটার আমদানি কম, যেমন আপনার লেবু গাছে নাই, তাহলে আমরা কই ভাই। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর হাসপাতাল, সুফল পাচ্ছেন স্থানীয়রা। সম্মানসূচক প্রেসিডেন্ট মেডেল পেলেন জেনারেল ওয়াকার। এই এলাকার জনগণের স্বাস্থ্যসেবা চাহিদা মেটাতে এই ক্লিনিক দারুণভাবে কাজে আসবে। আমরা সত্যিই কৃতজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আমি বিশ্বাস করি আমার দেশের মানুষ সেনাবাহিনীর অবদানের কথা কখনোই ভুলবে না। Our commitment will be there for the people of Central African Republic, for the stability and security of this great country. ঈদে আগামী সপ্তাহে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। কালোবাজারি রোধ সহ সার্বিক নিরাপত্তায় থাকবে ভিজিল্যান্স টিম। 24 থেকে 30 মার্চ ঈদের সময়টা নির্ধারিত আছে। কালোবাজারি যেন না হতে পারে এটি আমরা বিশেষভাবে দৃষ্টি রাখার পরিকল্পনা করেছি। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে শিশুদের দিয়ে কয়লা চোরাচালান। এলাকার অর্ধেক ছাত্রই জড়িয়ে পড়েছে এই কাজে। ঠিকমতো আসে না, আসলেও নাই। প্রায়ই দেখা যায় পাহাড় কাছে, পাহাড় থেকে এটা কেন হয়। সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে, খুব দ্রুত এই সমস্যার নিরসন সম্ভব হবে। দেখছিলেন শিরোনাম। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খান তাজনিনা হাসান। সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা হবে জাতীয় সনদ, আর এর ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। যমুনা টিভিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের 2 সদস্য। সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসতে যাচ্ছে ঐকমত্য কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সুপারিশ পাঠানো শুরু হয়েছে। লাভলি বিথির রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। 6 মাস মেয়াদী এই কমিশনের কার্যক্রম শুরু হয় 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে। তবে সেটি ছিল অনেকটা পরিচিতিমূলক সভা। এর মধ্যে সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সুপারিশের ছক করে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর কাছে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট পাঠানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মযজ্ঞ শুরু করেছে কমিশন। সংবিধান ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো সুপারিশে রাখা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে দলগুলো প্রাথমিক মতামত জানাবে। এরপর শুরু হবে আলাদা আলাদা বৈঠক। সংসদের উচ্চকক্ষ, যেমন সংসদের এই যে নারী প্রতিনিধিত্ব, বিরোধী দলকে ডিপটি স্পিকারের পদ দেওয়া, প্রধানমন্ত্রীর টার্ম লিমিট, এক ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলের প্রধান না হওয়া, এরকম অনেকগুলো প্রস্তাব যেগুলো রাজনৈতিক দলের উপর নির্ভর করবে। প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা এটা বাস্তবায়ন করতে চান। এর মধ্যে থাকবে যে গণভোট দিয়ে হতে পারে, নির্বাচনের আগে গণভোট হতে পারে, কিংবা ধরুন অধ্যাদেশের মাধ্যমে হতে পারে,
নির্বাচিত সংসদ পরবর্তী সময় হতে পারে, আবার ধরুন একই সঙ্গে গণভোট এবং নির্বাচন হতে পারে, তো আবার ধরুন একটা সংসদ যেটা গণপরিষদ হিসেবে কাজ করবে। জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে, এই বিতর্কের পাশাপাশি সংবিধান সংস্কারের বেশ কিছু বিষয়ে ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়ে ঐক্যমত না হলে কি হবে, প্রশ্ন ছিল কমিশনের সদস্যদের কাছে। আন্দোলনের আগে থেকেই বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা, অন্ততপক্ষে গত 1 দশক ধরে আমি জানি। তো তাহলে এই আকাঙ্ক্ষাটা যেহেতু আছে, আগ্রহটা যেহেতু আছে, কমিটমেন্টটা যেহেতু আছে, তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। এর বাইরেও যদি কিছু থেকে যায়, অবশ্যই কিছু থাকবে, তাহলে এগুলো থাকলেও জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়, তাই তো? সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। দলীয় স্বার্থ নিঃসন্দেহে এবং জাতির স্বার্থ, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থ, যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেই সব বিবেচনা করে তাদের সিদ্ধান্ত নিতে হবে। তো এটা বলা দুরূহ। আমরা সেটাই নিরূপণ করার জন্যই আমরা এই প্রক্রিয়া অবলম্বন করেছি। কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেন আর ফিরে না আসে, সংস্কারে এই লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছে কমিশন। সদস্যরা বলছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করছে জাতীয় সনদ ও সংসদ নির্বাচনের রোডম্যাপ। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে পৌঁছবে তত দ্রুত একটা যেটা আকাঙ্ক্ষা যে একটা জাতীয় সনদ এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ হবে, ঘোষণা করা হবে আশা করি। ঐক্যমত কমিশনের সংস্কারের চূড়ান্ত প্রস্তাব বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপরই ছাড়ছেন সদস্যরা। তাদের ঐক্যমত ছাড়া এগুলো বাস্তবায়ন করা সমীচীন নয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়েও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব, এমনটা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর মোহন পার্কে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় রিজভী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হবে। দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় বা অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই, মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এত গড়িমসি কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কেন আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমনপীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ দেয়া হয়েছিল এমন সতর্কবার্তা। বিবিসির হার্ড টকে এমনটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন মেনে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা চলাকালে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন তিনি। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বিবিসি হার্ড টকের নতুন পর্ব। পডকাস্টে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ নানা দেশের পরিস্থিতির উদাহরণ তুলে ধরে জাতিসংঘের ক্ষমতা নিয়ে ফলকার তুর্ককে প্রশ্ন করেন উপস্থাপক স্টিফেন সাকার। উত্তরে বাংলাদেশ প্রসঙ্গ টানেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করায় দেশটিতে রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। আপনি জানেন, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়, তাদের দমনে ব্যাপক নিপীড়ন চালায় শেখ হাসিনা সরকার। তাদের কাছে বড় আশা ছিল জাতিসংঘ কি বলে, কি করতে পারে। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তাহলে তারা আর শান্তিরক্ষী পাঠাতে পারবে না। ফলস্বরূপ আমরা পরিবর্তন দেখলাম। ফলকার তুর্ক জানান, নতুন সরকার গঠন পরবর্তী সময়েও বাংলাদেশ ইস্যুতে খোঁজ রেখেছে জাতিসংঘ। মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তখন তিনি আমাকে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে বললেন এবং পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করতে, সেখানে কি ঘটেছে তা তদন্ত করতে বললেন। আমরা তাই করেছি। গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা অবস্থান নেয়, কথা বলায় এবং সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। অনুষ্ঠানে ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। অনিক রহমান, যমুনা নিউজ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। যাচ্ছি তার কাছে। রিয়াজ, আজ তো রমজানের প্রথম জুমা, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানাবেন? প্রথম জুমা আজকে যেহেতু রমজান মাস এবং এই জুমায় সবচেয়ে বেশি উপস্থিতি হয়ে থাকে, সেই কারণে এখানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সবাই চেষ্টা করে অন্তত প্রথম জুমাটি আদায় করা যায়। আশপাশে থাকেন এবং অনেক দূর দূরান্ত থেকেও তারা আসেন মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে। কিন্তু সমস্যাটি যেটি হয়েছে এটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির তারা মার্চ ফর খেলাফত নামে একটি কর্মসূচির ঘোষণা করেছে এবং সেটির কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সেই সংস্থাগুলোর সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটি বিশেষ করে যারা ব্যাগ নিয়ে আসছেন অথবা বিশেষ করে জায়নামাজ ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে প্রবেশ করছেন এবং সন্দেহভাজন যারা রয়েছেন বা যাতে কাউকে যদি মনে হয় তাহলে বায়তুল মোকাররমের যে মূল প্রবেশ পথ সেই প্রবেশ পথে তল্লাশি করছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো এই যে একটি বিব্রতকর পরিস্থিতি মুসল্লিদের জন্য, যারা মূলত সাধারণ মুসল্লি তারা আসছেন এবং অনেকে বলছেন যেহেতু জুমার দিন এবং রমজান মাসের প্রথম জুমা সেটি নির্বিঘ্নে করার কথা ছিল এবং সেটি অনেকটা যেভাবে করার কথা ছিল সেটি না করে উদ্যোগ নিয়েই তাদেরকে মসজিদে আসতে হচ্ছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটি যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সবাইকে আহ্বান জানিয়েছে যাতে এই ধরনের যে কর্মসূচি সেগুলো থেকে বিরত রাখা সম্ভব হয়। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিয়াজ। রমজান বলে কথা, যে যেভাবে পারছে বাড়তি দাম রাখছে লেবুর। হুজুগের রাজধানীতে হালি হিসেবে পণ্যটির দাম ছাড়িয়েছে 100 টাকা। বেগুনের লম্বা বেগুনের কেজি 120 টাকা, অথচ গোল বেগুনের দাম এর 3 ভাগের 1 ভাগ। ভয় দেখাচ্ছে শসা আর কাঁচা মরিচ, যদিও এমন নৈরাজ্য শুধু ঢাকাতেই, অন্যান্য জেলায় সবজির দাম স্বাভাবিক। রোজার আগে সবজির দাম নিয়ে দুশ্চিন্তা ছিল না, শীতে মিলেছে ভরপুর আবাদ, তাই নিম্নবিত্তের পাতেও এবার শাকসবজি ছিল পর্যাপ্ত। এ কারণে 23 মাস পর ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নেমে যায় 1 অঙ্কের ঘরে। এই স্বস্তি খুব বেশি দিন রাখতে দিলেন না রাজধানীর সবজি ব্যবসায়ীরা। ইফতারে দরকার বলে কথা, তাই কারওয়ান বাজারে বড় লেবুর পিস 30 থেকে 35 টাকা হাঁকছেন ব্যবসায়ীরা। 100 টাকার নিচে মিলছে না ছোট লেবুর হালি। জানা গেল হঠাৎ নাকি যোগান কমে গেছে, তাই পাইকারিতে 1000 পিসের দাম পড়ছে 25 থেকে 28,000 টাকা। সেই দর খুচরা এসে আরও বাড়ছে। এদিকে বাজারে লম্বা বেগুনের কেজি 120 টাকা, অথচ গোল বেগুনের দর এর 3 ভাগের 1 ভাগ। এটিকে নৈরাজ্য বললে কি খুব ভুল হবে? শীতকালীন যে সবজিটা এটা শেষ পর্যায়ে আর গরমের যে সবজিটা এটা আসতেছে, এই মুখামুখি যায় মানে হলো দামটা একটু এলোমেলোই থাকে। বছর বইটা দেখি না আপনার লেবুর দোকানে, আর আজকে রোজা আইছে, রোজার নাম লইছে, আপনি 5 আলি লেবু সংগ্রহ করতেছেন। আপনি কইবেন ব্যবসায়ী সিন্ডিকেট করে, আমি বিক্রেতা। আমি কমু না, ব্যবসায়ী সিন্ডিকেট করে না, আপনি ক্রেতা সিন্ডিকেট করেন। সম্ভব 140 টাকা হালি লেবু, মানে আমরা কি খামু? আমরা যদি এগুলি বয়কট করি এগুলির দাম অটোমেটিক কমে যাবো। আমরা কি করি, যে জিনিসের দাম বেড়ে যায় আমরা সেটা কেনার জন্য অস্থির হয়ে যাই, যে ওইটার ভিতরে কি আছে, ওইটা খাইলে মনে স্বাস্থ্য ভালো হইব। বাংলাদেশের সাধারণ জনগণের একটা দ্বীপে পাঠিয়ে দিতে, দিয়ে বাড়ি আর যারা আছে যারা দেশ চালায় তারাই থাকবে দেশে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবশ্য বাজার নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই। রোজার প্রথম 2 দিনে সবজির দর কিছুটা বাড়লেও এখন তা সহনশীল। 50 টাকায় নেমে এসেছে লেবুর হালি আর শসার কেজি, যদিও ক্রেতারা বলছেন মৌসুম হিসেবে দাম আরও কমা উচিত। সবচেয়ে সহনীয় পর্যায়ে তা না, কিছু কিছু আইটেম তো বেশি আছে, যেমন উস্তে নতুন নতুন সবজিগুলি বেশি। আগের বারের থেকে এবার বেশ সহনীয় পর্যায়ে মনে হচ্ছে, আগের বারের তুলনায় এবার বেশ ভালো। কোনো বেচাকেনা নাই বললেই চলে, দাম পড়ে গেছে, দাম পড়ে যাতে বাজারে খাওয়া কমে গেছে। যেমন সবচেয়ে দাম আছে এলো পটল, সেটা হচ্ছে 120 টাকা। এখন বাজার যা আছে সহনীয়ভাবে, আর আশা করি আসছে আগামী সপ্তাহের মধ্যে আরো দাম কম হবে। উত্তরাঞ্চলের সব জেলাতেই এবার সবজির ব্যাপক উৎপাদন হয়েছে, তাই রমজানে দামে খুব একটা হেরফের হয়নি। এখানে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শসা আর বেগুন। টমেটো মিলছে 20 টাকায়, লেবুর হালি 40 টাকা। ব্যবসায়ীরা জানালেন যে পরিমাণ সবজি উৎপাদন হয়েছে সেই তুলনায় ক্রেতা কম। সবজি এবার আমদানি বেশি, সবজি এবার আল্লাহ দিলে আমদানি বেশি হয়েছে, এবার অনেক কিছু দাম কমে গেছে, বাজারে কাস্টমার কম, সব জিনিসের দাম এবার কম, এবার আমদানি বেশি কম, আমদানি নিতেছে না, পাবলিক নিতেছেই না। অন্যান্য বারের তুলনায় এবার সবজির দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। রমজান উপলক্ষে দাম বেড়ে যাওয়ার কথা তরকারি বা সবজির, সেগুলো ইনশাল্লাহ বাড়েনি। কয়েক সপ্তাহের মধ্যে বৃষ্টি বাড়লে লেবুর যোগান স্বাভাবিক হবে বলে দাবি ব্যবসায়ীদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
ভোজ্য তেলের সংকট কাটেনি। দোকানে দোকানে ঘুরেও সয়াবিন তেল কিনতে পারছেন না অনেক ক্রেতা। ডিলার পর্যায় থেকে তেলের সরবরাহ একেবারে নেই বললেই চলে, এমন দাবি খুচরা বিক্রেতাদের। তাদের অভিযোগ, ভোজ্য তেলের সাথে আটা, ময়দা, ডাল সহ অন্যান্য পণ্য কিনলে অল্প কিছু তেল সরবরাহ করা হচ্ছে। মিলার ডিলাররা সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। 2 মাস ধরে তেলের সংকট চলছে বাজারে। সরকারের বেঁধে দেওয়া দর মানছেন না দোকানি ও ডিলাররা। ভোক্তা অধিকার অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠক করলেও ক্রেতারা কোনো সুফল পায়নি। দাম বাড়ার কারণ জানতে কাজ করছে ভোক্তা অধিকার, যার প্রতিবেদন পেতেও অপেক্ষা করতে হবে আরও 2 সপ্তাহ। কোনো কোম্পানি এখনো বাজারে একটা কোম্পানির লোক আমরা পাই নাই, খুঁজতে গেলে কিছুই পাওয়া যায় না। ঠিক আছে, যদি ওদেরকে ক্যাশ টাকা দিয়ে দিতে হয়, আগে দিলে ওরা তেল বাড়ায় দেয়। কোম্পানি এবং ডিলার এই দুজনের ভিতরেই সিন্ডিকেটটা আটকে রয়েছে। ভোজ্য তেলের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, বাজারে বোতলজাত তেলের সরবরাহ আছে নাকি এটা একটু জানাবেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তাসনিন, বরিশালের বাজারে দীর্ঘদিন ধরেই যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটির সংকট রয়েছে এবং সেই সংকট এই রমজানেও কেটে যায়নি এখন পর্যন্ত। বিভিন্ন দোকানেই কিন্তু আমরা দেখেছি, যত ছোট বড় যে দোকানগুলোতে বেশিরভাগ দোকানেই সয়াবিন তেল নেই বললেই চলে এবং 2-1টি দোকানে যা পাওয়া যাচ্ছে তাও একেবারেই নামমাত্র। এবং এখানকার যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে যারা আমদানিকারক রয়েছে, যাদের কাছ থেকে তাদের সয়াবিন তেল কিনতে হয়, তারাই এখন পর্যন্ত সরবরাহ বাড়াচ্ছেন না এবং মাঝে মধ্যে যে তেলের সরবরাহ হচ্ছে, হয় 1 কার্টুন বা 2 কার্টুন বা 3 কার্টুন তেল তাদেরকে দিলে সাথে আসলে বাধ্যতামূলক পোলাওর চাল বা নর্মাল যে চাল রয়েছে, ভাতের চাল বা অন্য অন্য সামগ্রী নিতে হয় এবং এই সামগ্রী নিতে তারা বাধ্য হচ্ছেন। এবং যারা বিক্রেতারা রয়েছেন যে তারা বাধ্য হয়েই সয়াবিন তাদের নিতে হয়, কারণ তাদের গ্রাহক রয়েছে মাসের, যারা পুরো মাস জুড়েই তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তেল নিয়ে থাকেন, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে থাকেন। এই জন্যই আসলে তারা বাধ্য হয়ে এই সয়াবিন তেলটি নিতে হচ্ছে। তবে খোলা যে সয়াবিন তেল রয়েছে সেটির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই রমজানে সয়াবিন তেলের অনেকটা প্রয়োজন হয় বা যে স্বাভাবিক সময়ের চেয়ে যে চাহিদা সেটি একটু বেশি থাকে এবং এই চাহিদাকে কেন্দ্র করে যারা আমদানিকারক রয়েছে তারা যে সিন্ডিকেট করে থাকেন প্রতি রমজানে, সেই সিন্ডিকেটের অংশ হিসেবে কিন্তু এবার রমজানেও বাজারে সয়াবিন তেলের যে সংকট সেটি দেখা দিয়েছে এবং বিক্রেতারা বলছেন যে কবে নাগাদ এই সংকট কাটবে সেটি তারা আসলে বলতে পারছেন না। যারা আমদানিকারক রয়েছে তারা সরবরাহ বৃদ্ধি করলেই বাজারে যে বোতলজাত সয়াবিনের সেটি স্বাভাবিক হবে। ধন্যবাদ কাউসার যুক্ত হওয়ার জন্য। বিশ্বের 3য় দারিদ্রতম দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক। দেশটির প্রেসিডেন্টের নামে নির্মিত এই কমিউনিটি ক্লিনিকটি স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ক্লিনিকটি উদ্বোধন করেন। এ সময় দেশটির রাষ্ট্রপতি সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ধ্বনিতে মুখরিত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই, যেন আবেগ, উচ্ছ্বাস আর প্রাপ্তি ধরা দেয়ার অনন্য বহিঃপ্রকাশ। দেশ থেকে ৭,৬১৫ কিলোমিটার দূরের এই সংঘাতপূর্ণ অঞ্চলটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে 3য়। রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, বিদ্রোহ, সংঘাত এই জাতির যাপিত জীবনে মিশে আছে। একই সাথে স্বাস্থ্য, শিক্ষা, অপুষ্টি ও অনাহার যেন নিত্যদিনের সঙ্গী। সংঘাতময় ও বিরোধপূর্ণ অঞ্চলে দারিদ্র্যের সাথে লড়ে যাওয়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে গড়ে তোলা হয়েছে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক। শান্তিরক্ষী কার্যক্রমের মাধ্যমে যার পুরো অর্থায়ন ও নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আড়ম্বরপূর্ণ আয়োজনে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আর্চেন্স তোয়াদেরা, যার নামেই মূলত এই ক্লিনিকটি।
এই এলাকার জনগণের স্বাস্থ্যসেবা চাহিদা মেটাতে এই ক্লিনিক দারুণভাবে কাজে আসবে। বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিতে এই ক্লিনিক সহযোগিতা করবে। এটা অবশ্যই একটি সময়োপযোগী কাজ। আমি ভাবছি কতটা সহজ হবে এখানকার মানুষের জীবনমান। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী। বিরোধপূর্ণ অঞ্চলে বাংলাদেশের সেনাবাহিনীর এই কাজটি সত্যিই প্রশংসার দাবিদার। চিকিৎসা সেবা মিলতে এটা কার্যকরী ভূমিকা রাখবে। বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান সহ এই ক্লিনিকে থাকছে অস্ত্রোপচার, ওষুধ সরবরাহ ও চিকিৎসা নেয়ার নানা আনুষঙ্গিকতা। একই সাথে রয়েছে একদল দক্ষ চিকিৎসকও। আফ্রিকান ডক্টর ও টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে ক্যাপাসিটি বিল্ডিং এর কাজ করছি। সেন্ট্রাল আফ্রিকার লোকাল যে পপুলেশন আছে তাদের মধ্যে গাইনোকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য মূলত আমার আশা। শিশু বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি। আমরা চেষ্টা করব এখানে স্বল্প মূল্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সাধারণ জনগণের মধ্যে দন্ত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য। বিরোধপূর্ণ অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠা ও সংকট মোকাবেলায় ধারাবাহিকতা ধরে রেখেছে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, আগামী প্রজন্মের জন্য শান্তি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সহযোগিতা চলমান রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। We'll continue to sacrifice our life. Our commitment will be there for the people of Central African Republic, for the stability and security of this great country, this great nation. Together, let us continue to build a future of peace and prosperity for generations to come. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন আর্চেন্স তোয়াদেরা জানান, দারিদ্র্যপীড়িত এলাকায় স্বাস্থ্য খাতে এমন সহযোগিতার কথা তার দেশের জনগণ কখনোই ভুলবে না। আমরা সত্যিই কৃতজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আমি বিশ্বাস করি আমার দেশের মানুষ সেনাবাহিনীর অবদানের কথা কখনোই ভুলবে না। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আমরা আগ্রহী। বেশ কিছু বিষয়ে আলোচনাও চলছে আমাদের। এ সময় বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানসূচক প্রেসিডেন্ট মেডেল প্রদান করা হয়। বিশ্বের বিরোধপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আলাদা সুনাম রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। একই সাথে স্থানীয়দের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বাহিনীর সদস্যরা। তেমনি এক কার্যক্রম সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকের বাঙ্গুই শহরে এই কমিউনিটি ক্লিনিক, যার মাধ্যমে চিকিৎসা সেবা মিলবে এখানকার স্থানীয় অসহায় জনগোষ্ঠীর। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাঙ্গুই, সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক। ঈদযাত্রায় 14 থেকে 20 মার্চ পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট। এ সময় মিলবে 24 থেকে 30 মার্চের টিকিট। এছাড়া ঈদের আগের 3 দিনে থাকছে বিশেষ ট্রেন। অতিরিক্ত যাত্রী পরিবহনে আন্তনগর ট্রেনে যুক্ত হচ্ছে বাড়তি কোচও। রেল সচিব জানিয়েছেন, যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট কালোবাজারি রোধ সহ সার্বিক নিরাপত্তায় থাকবে ভিজিলেন্স টিম। আলমগীর স্বপনের রিপোর্ট। ঈদযাত্রায় প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগিতে মানুষ ছুটে নিরাপদ বাহনের খোঁজে। নিরাপদ আর সাধ্যের মধ্যে ট্রেন যাত্রাকে বেছে নেয় সবার আগে। তবে এর জন্য জিততে হয় টিকিট পাওয়ার কঠিন লড়াই। ঈদযাত্রার জন্য আগামী 14 মার্চ থেকে অনলাইনে নামতে হবে সেই টিকিট কাটার যুদ্ধে। 14 মার্চ পাওয়া যাবে 24 মার্চের টিকিট, 25 মার্চের টিকিট, 15 মার্চে, 26 মার্চের টিকিট, 16 মার্চে, এভাবে 20 মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে। 24 থেকে 30 মার্চ এই সময়টুকু হচ্ছে ঈদের সময়টা নির্ধারিত আছে। কাজেই 24 তারিখের ঈদের যাত্রার জন্য তাহলে 10 দিন আগে 14 তারিখে টিকিট করতে হবে, 25 তারিখের জন্য 15 তারিখে টিকিট করতে হবে। যেই নিয়মটি বহাল আছে সেটি এভাবেই থাকছে। এবার ঈদের আগে আমাদের 7 দিন আগে আমরা টিকিট বিক্রি বিশেষ ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম হবে। প্রতিদিন সারা দেশে আন্তনগর ট্রেনে 35,500 যাত্রী যাতায়াত করে। ঈদে তা বেড়ে দাঁড়ায় 50,000-এর মতো। এজন্য 27 থেকে 30 মার্চ পর্যন্ত থাকছে বিশেষ ট্রেন। আন্তনগর ট্রেনে যোগ হচ্ছে বাড়তি কোচও। চাহিদা এতই বেশি, যাত্রীরা যেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে যেতে পারে। প্রতিবারের মতো এইবারও আমরা আন্তনগর বিভিন্ন রুটে অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা রাখব। বিশেষ ট্রেন যেটি থাকছে মোট 5 জোড়া, মোট 10টি ট্রেন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেগুলো মূলত 27 এবং 28 মার্চে চলবে। কিন্তু 27-এ 1টি চলবে, 28 মার্চে 4টি চলবে।
টিকিট কালোবাজারি ও হয়রানি রোধে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। টিকিটের কালোবাজারি যেন না হতে পারে এটি আমরা বিশেষভাবে আমরা দৃষ্টি রাখার পরিকল্পনা করেছি। যাত্রীদের নিরাপদ চলাচল যেন নির্বিঘ্নে হতে পারে। রেল সচিব জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো রিলিফ ট্রেনের ব্যবস্থা সহ থাকছে নানা কার্যক্রম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে কয়লা চোরাচালানে জড়িয়ে পড়ছে স্থানীয় শিশুরা। সরেজমিন ওই এলাকার স্কুলের খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার প্রায় অর্ধেক ছাত্র এমন কাজে জড়িত। লেখাপড়ার বদলে টাকা উপার্জনের দিকেই তাদের মনোযোগ, আর সেটা তারা করছে অবৈধভাবে। দুর্গম হওয়ায় প্রশাসনের নজরদারিও তেমন নেই। সুনামগঞ্জ প্রতিনিধি সোহানুর রহমান সোহানকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন সাজ্জাদ পারভেজ, ক্যামেরায় ছিলেন তানভীর মিজান। সুনামগঞ্জের তাহিরপুর, ভারতের সীমান্তবর্তী এলাকাটির যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নয়। এখানকার শিশুদের লেখাপড়ার চেয়ে জীবিকা নির্বাহ করাই প্রধান লক্ষ্য। বাসিন্দাদের একটি বড় অংশ পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পণ্য আনার কাজে জড়িত। তবে উদ্বেগের বিষয় হলো, এ কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। স্থানীয় স্কুল ট্যাকেরঘাট চুনাপাথর খনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের অনেক ছাত্র চোরাচালানে জড়িয়ে পড়েছে। এক শিক্ষার্থীর দীর্ঘদিন স্কুলে না আসার কারণ জানতে চাওয়া হয় প্রধান শিক্ষকের কাছে। ছাত্ররা আসলে উপস্থিতিটাও কম, ঠিকমতো আসে না, আসলেও নাই, টিফিনে করে নাই। তো মা বাবা আসলে জানার পরে কিছু হইতেছে। আমরা তো ব্যবস্থা নিতেছি, আমরা ম্যাডামরা 6 জন উপস্থিত থাকি। প্রায়ই দেখা যায় ইয়েতে দেখেছি, পাহাড় কাছে, পাহাড়ে দেখেছি, পাহাড় থেকে এটা কেনা হইতেছে। মা বাবারে আমরা ফোন দিলাম, ফোন দেওয়ার পর আসার পর একই অবস্থা। স্কুল থেকে বেরিয়ে পাহাড়ি পথে ওই শিক্ষার্থীর খোঁজ নিতে যায় যমুনা টেলিভিশন। দেখা যায় মাথায় কয়লা ভর্তি বস্তা নিয়ে ডিপোর দিকে যাচ্ছেন শিক্ষার্থীকে নিয়ে তার মা। এটার মধ্যে কি আনছেন? ও, কোত্থেকে নিয়ে আসলেন মাথায় করে? আমি তো দেখলাম এরা কল্লা থইরা কইরা কয়লা লয়ে গেল। ভবিষ্যৎ নষ্ট করে দিরা। শুধু এই শিশু নয়, এখানকার শত শত শিশু জড়িয়ে পড়েছে এমন অপরাধমূলক কাজে। মূলত ভারতের খনি থেকে চোরাই পথে কয়লা আনার কাজ করে তারা। মাঝে মধ্যে শিক্ষকরা ক্লাসে এনে বসালেও তাতে কাজ হয় না। ব্যবস্থা নিয়েছি আমরা, মা সমাবেশ টাকা হয়েছে, অভিভাবক সমাবেশ টাকা হয়েছে, তাদেরকে বলা হয়েছে, কিন্তু তারা বলছে ব্যবস্থা ছাত্ররা যাতে না যায় সেদিকে খেয়াল রাখে, কিন্তু দেখা যায় একই অবস্থা। শিশুদের নিয়ে কাজ করা ভারতীয় এই সমাজকর্মী এর কারণও ব্যাখ্যা করলেন। এখানে নেপাল ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষরা ভারতের খনিগুলোতে কাজ করে। তারা লোভনীয় অর্থের বিনিময়ে এখানে আসে। বিভিন্ন সময় খনিগুলোতে দুর্ঘটনায় অনেকেই নিহত হয়েছে। এসব ঘটনা মিডিয়ায় আসে না। সীমান্তে নজরদারির অভাব অভিযোগ করেন স্থানীয়রা। বিজিবি সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন কেউ অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জীবিকা নির্বাহের উপকরণ, যেমন মাছ ধরার উপকরণ বিতরণ করা হচ্ছে, মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। তো আমরা আশাবাদী খুব দ্রুত এই সমস্যার নিরসন সম্ভব হবে। 2025 সালের জরিপ বলছে, এই ট্যাগের ঘাটে শিশুর সংখ্যা 568 জন। 206 জন স্কুলে গেলেও বাকিরা যান না। সাজ্জাদ পারভেজ, যমুনা নিউজ, সুনামগঞ্জ। বাঙালির জাতীয় জীবনে অবিস্মরণীয় ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার আগে প্রায় প্রতিদিন ছিল ঘটনাবহুল। 7 মার্চ রেসকোর্স ময়দানে মুক্তিকামী বাঙালির উদ্দেশ্যে যুদ্ধ প্রস্তুতির ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণের মর্মবাণী যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে মুক্তিকামী বাঙালির মাঝে।
7 মার্চ সকাল থেকেই যেন জনসমুদ্র রেসকোর্স ময়দান। পায়ে হেঁটে, ট্রাকে চেপে, নৌকায় করেও আসতে থাকে মানুষ। পাঞ্জাবি সেনাদের রক্তচক্ষু উপেক্ষা করে নেতার ভাষণ শুনতে স্রোত ছিল রেসকোর্স ময়দানমুখী। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 18 মিনিটের ভাষণে রচিত হয় নতুন প্রেরণার ইতিহাস। তুলে ধরেন 23 বছরের বঞ্চনা, শোষণের দিনলিপি। 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। বজ্র কণ্ঠের ভাষণে নতুন কিছুর ইঙ্গিত পায় মুক্তিপাগল বাঙালি। সবার হৃদয় স্পন্দনে বাজে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ যে কোনো শোষিত জনগোষ্ঠীর জন্য সবসময়ই আবেদন সৃষ্টিকারী। এই ভাষণে গণতন্ত্র, স্বাধিকার, মানবতা এবং মানুষের মুক্তির কথা রচিত হয়েছে। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু 7.5 কোটি মানুষের যে স্বপ্ন, বঞ্চনা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন। দুর্ভাগ্য এত বছর পরে এসেও তা বাস্তবে রূপ পায়নি। জাহিদ হাসান, যমুনা নিউজ। রমজানের প্রথম শুক্রবার ছুটির দিনে জমজমাট ঈদ বাজার। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কেও লেগেছে এর হাওয়া। সেখানে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, কেমন ভিড় দেখছেন ক্রেতাদের আজকে শুক্রবার এবং প্রথম শুক্রবার ঈদ কেনাকাটার গুরুত্ব কি পাচ্ছে? তাজদিন, আজ কিন্তু রমজানের ষষ্ঠ দিন এবং প্রথম শুক্রবার। আপনি যেমনটি বলছিলেন, আমি আছি এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কে, যেটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতার সমাগম বেশ, এবং নামাজের পরপরই কিন্তু এই ক্রেতা বিক্রেতার যে সমাগম সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং ক্রেতারা বলছেন যে এবারের ঈদ কালেকশন কিন্তু বেশ ভালো যমুনা ফিউচার পার্কে, এবং বিক্রেতারাও বেশ সন্তুষ্ট। আমি যদি বেচাকেনার কথা বলি, ইতিমধ্যে কিন্তু রমজানের বেচাকেনা আসলে শুরু হয়ে গিয়েছে, এবং ঈদকে কেন্দ্র করে এবং ঈদের যে আমেজ, সেই আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই কেনাকাটার মধ্য দিয়ে তারা কিন্তু আসলে যে উৎসব মুখর যে একটি পরিবেশ, সেটি কিন্তু আমরা যমুনা ফিউচার পার্কে দেখতে পাচ্ছি। এবং এই ঈদকে কেন্দ্র করে কিন্তু এবারের কেনাকাটার যে বিষয়টি, সেটি ক্রেতারা বলছেন যে এবার যমুনা ফিউচার পার্কের যে কালেকশন, এবং বিক্রেতারাও যেমনটি জানাচ্ছেন এবারের কালেকশন কিন্তু বেশ ভালোই বলা চলে। তাজদিন, ধন্যবাদ বিজয়।